নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও আমি টিটেড পেপার 1 এবং পেপার 2 এর জন্য বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট 30 বাংলা সাহিত্যের ইতিহাস থেকে কোয়েশ্চেন নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন দিয়ে, যেখানে বলা হয়েছে মুচিরাম গুড়ের জীবন চরিত্র প্রবন্ধটি কার লেখা। মোস্ট ইম্পর্ট্যান্ট এই কোয়েশ্চেনটা অবশ্যই অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা ধরে রাখার চেষ্টা করবেন এবং মনে রাখার চেষ্টা করবেন। এটা লিখেছেন মুচিরাম গুড়ের জীবন চরিত্র প্রবন্ধটা যিনি লিখেছেন ওনার নাম হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, আর আমি ভিডিওগুলোতে এখন তো এক্সাম কাছাকাছি চলে এসেছে, তাই আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা টপিক বাংলা সাহিত্যের যে ইতিহাসের যে টপিকগুলো আছে আমি প্রত্যেকটা কভার করার চেষ্টা করছি যাতে করে আপনাদের উপকারে আসে। ঠিক আছে, এবার আমি মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কমলাকান্তের পত্রে কয়টি প্রবন্ধ আছে। ঠিক আছে, মনে রাখবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা যে কমলাকান্তের পত্র সেটাতে কিন্তু 5টি প্রবন্ধ রয়েছে। এবার আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা 20 বৃক্ষ উপন্যাসে কয় জোড়া দম্পতির খবর পাওয়া যায়। ঠিক আছে, কয় জোড়া, এখানে দম হবে না, দম্পতি একসঙ্গে হবে, দম্পতির খবর পাওয়া যায়। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে 20 বৃক্ষ উপন্যাসটা লিখেছেন, তো তাতে 5 জোড়া দম্পতির খবর আমরা পেয়ে থাকি। ঠিক আছে, তারপর আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেন। 4 নম্বর কোয়েশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এই কোয়েশ্চেনটা, কারণ এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আমরা বিগত বছরের টেট এক্সামের ক্ষেত্রে অনেকবার লক্ষ্য করতে পেরেছি। তো সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই কিন্তু এই ধরনের কোয়েশ্চেন আমার আজকে তৈরি করা। তো 4 নম্বর কোয়েশ্চেনে লেখা আছে অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরও এক বিপন্ন বিস্ময়, এখানে একে নয় এক হবে এটা। ঠিক আছে, এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে। তো এই পংক্তিটি যে কবিতায় রয়েছে, তো এই পংক্তিটি কোন কবিতায় রয়েছে, এটা রয়েছে 8 বছর আগের একদিন এই কবিতার মধ্যে রয়েছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, অবশ্যই একটু গুরুত্ব সহকারে আপনারা মেমোরিতে ধরে রাখার চেষ্টা করবেন। তারপর আমি মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে জীবনানন্দ দাশ যে পত্রিকায় চাকুরি করতেন সেই পত্রিকার নাম কি। এটাও গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন জীবনানন্দ দাশ যে পত্রিকায় চাকরি করতেন সেই পত্রিকার নাম হচ্ছে স্বরাজ পত্রিকা। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে জীবনানন্দ দাশের লেখা যুদ্ধ মন্বন্তর দাঙ্গার খবর যে কাব্যে পাওয়া যায় সেই কাব্যটির নাম কি। তো জীবনানন্দ দাশের লেখা যুদ্ধ মন্বন্তর দাঙ্গার যে খবর আমরা পাই সেটা পাই কিন্তু বেলা অবেলা কালবেলা এই কাব্যটির মধ্যে কিন্তু জীবনানন্দ দাশের লেখা যুদ্ধ মন্বন্তর দাঙ্গার আমরা খবর পেয়ে থাকি। তারপর 7 নম্বর কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হতে চলেছে টিটেড পেপার 2 পেপার 1 জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা একটু গুরুত্ব সহকারে কোয়েশ্চেনগুলো মাথায় ধরে রাখবেন। আমরা দেখে নিই কোয়েশ্চেনটাতে কী লেখা আছে। অবাক পৃথিবী অবাক করলে তুমি জন্মেই দেখো ক্ষুব্ধ স্বদেশ ভূমি, সুকান্ত ভট্টাচার্যের লেখা কোন কাব্যের এই পংক্তি দুটি। তো সুকান্ত ভট্টাচার্যের কোন কাব্যের এই পংক্তিটা হচ্ছে ছাড়পত্র কাব্যের এই পংক্তি রয়েছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, আপনারা একটু গুরুত্ব সহকারে মনে রাখবেন। আমি এই জায়গাতে একটা কথা বলে দিই আপনাদেরকে, এই যে পংক্তি দুটি এটা ছাড়পত্র কাব্যে রয়েছে এবং কোন কবিতার যদি আসে তাহলে তোমরা লিখবে যে অনুভব কবিতার। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা আছে শুনো একটা খবর দিচ্ছি আমি তোমায়, পংক্তিটি যে কবিতায় রয়েছে। তো শুনো একটা খবর দিচ্ছি আমি তোমায়, এই পংক্তিটি রয়েছে কার, সুকান্ত ভট্টাচার্যের লেখা গোপন খবর কবিতায়। ঠিক আছে, গোপন খবর কবিতায় রয়েছে। এবার আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে যাদবপুর যক্ষ্মা হাসপাতালে নিয়ে যাবার সময় সুকান্তের বালিশের তলায় যে কবিতাটি পাওয়া যায় সেই কবিতাটির নাম কি। তো যাদবপুর যক্ষ্মা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সুকান্ত ভট্টাচার্য বালিশের তলায় যে কবিতাটি পাওয়া যায় সেই কবিতাটির নাম ছিল হে মহাজীবন। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনগুলো, অত্যন্ত গুরুত্ব সহকারে মাথায় ধরে রাখার চেষ্টা করবেন। তারপর আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শশীভূষণ ও গিরিবালার চরিত্রটি রয়েছে কোন গল্পে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শশীভূষণ ও গিরিবালা এই যে চরিত্রটা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘ ও রুদ্র নামক একটা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের এই দুটি চরিত্রকে আমরা খুঁজে পাই। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ল্যাবরেটরি গল্পের বিখ্যাত চরিত্রের নাম কি। তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ল্যাবরেটরি গল্পে আমরা জানি যে চরিত্রটা রয়েছে সেটা হচ্ছে সুহিনী। ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন সুহিনী চরিত্রটা কোথায় রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ল্যাবরেটরি গল্পে।
এবার আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চোখের বালি উপন্যাসটি প্রকাশিত হয় কোন পত্রিকায়। এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চোখের বালি দিয়ে অনেকবার কোয়েশ্চেন আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে এবং বিগত বছরেও আমরা দেখেছি চোখের বালি থেকে কোয়েশ্চেন আসতে। তো সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই আজকে কোয়েশ্চেনটা দেওয়া। তো মনে রাখবেন, চোখের বালি উপন্যাসটি প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকায় সেটা প্রকাশিত হয়েছিল। এবার আমরা মুভ করছি 13 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি পারিবারিক উপন্যাসের নাম কি। তো মনে রাখবেন, রবীন্দ্রনাথ ঠাকুরের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি পারিবারিক উপন্যাসের নাম হচ্ছে পণ্ডিত মশাই। পণ্ডিত মশাই হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা পারিবারিক উপন্যাস। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 14 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে শরৎচন্দ্রের বিখ্যাত চরিত্র সব্যসাচী যে উপন্যাসটিতে রয়েছে সেই উপন্যাসটির নাম কি। তো মনে রাখবেন, শরৎচন্দ্রের বিখ্যাত চরিত্র সব্যসাচী যে উপন্যাসটির মধ্যে পাওয়া যায় সেই উপন্যাসটির নাম হচ্ছে পথের দাবি, এবং পথের দাবি কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা বিখ্যাত একটা উপন্যাস। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে মাথায় রাখবেন। তারপর আমরা মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পল্লী সমাজ উপন্যাসের প্রধান চরিত্রের নাম কি। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটা উপন্যাস হচ্ছে পল্লী সমাজ, আমরা জানি। সেই উপন্যাসের যে প্রধান যে চরিত্র সেটা হচ্ছে রমেশ। ঠিক আছে, এই রমেশ চরিত্রটি যদি আসে কোন উপন্যাসে রয়েছে, তো সেটা আপনারা অনায়াসে লিখবেন যে পল্লী সমাজ উপন্যাসে রয়েছে। এবার আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক উপন্যাসের রচনাকাল কত। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনগুলো, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক উপন্যাসের রচনাকাল হচ্ছে 1939 খ্রিস্টাব্দ। তারপর আমরা মুভ করছি 17 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রায়চৌধুরীর বাড়ি কোন উপন্যাসে আছে। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রায়চৌধুরীর বাড়ি যে উপন্যাসের মধ্যে আমরা পাই সেটা হচ্ছে অপরাজিত উপন্যাস। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। তারপর আমরা মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসে বাস্তব ও রোমান্টিকতার সহাবস্থান লক্ষ্য করা যায়। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এমন একটি উপন্যাসের কথা আমাদের কাছ থেকে জানতে চাইছে যেটার মধ্যে আমরা বাস্তব ও রোমান্টিকতার সহাবস্থান লক্ষ্য করতে পারি। সেটা হচ্ছে দুই বাড়ি উপন্যাসে আমরা কিন্তু বাস্তব ও রোমান্টিকতার সহাবস্থান আমরা লক্ষ্য করতে পারি। তারপর আমরা মুভ করছি 19 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে গ্রামীণ সমাজ নিয়ে লেখা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস হলো। তো গ্রামীণ সমাজ নিয়ে লেখা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস হচ্ছে গণদেবতা। এই গণদেবতা উপন্যাসটাও কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত মোস্ট প্রমিনেন্ট একটা উপন্যাস। তো এটা মাথায় রাখবেন। তারপর আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রাধা উপন্যাসটি কোন নদীর তটে গড়ে উঠেছে। এই কোয়েশ্চেনটা কিন্তু আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, তো একটু গুরুত্ব সহকারে মাথায় রাখবেন। তো সেটা হচ্ছে অজয় নদীর তটে কিন্তু রাধা উপন্যাসটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন। তারপর আমরা মুভ করছি 21 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে মাইকেল মধুসূদন দত্তের লেখা বুড়ো শালিকের ঘাড়েরও এই প্রশ্নটির নামকরণ কে করেছিলেন। তো মাইকেল মধুসূদন দত্তের লেখা বুড়ো শালিকের ঘাড়েরও এই যে প্রশ্ন, এটার নামকরণ করেছিলেন কিন্তু রাজা ঈশ্বরচন্দ্র। ঠিক আছে, আমি আবারও বলছি, আনসারটা রাজা ঈশ্বরচন্দ্র হবে। ঠিক আছে, তারপর আমরা মুভ করছি 22 নম্বর কোয়েশ্চেন। নবকুমার চরিত্রটি মাইকেল মধুসূদন দত্তের লেখা কোন প্রহসনের চরিত্র। নবকুমার এটা একটা প্রমিনেন্ট একটা চরিত্র, সেটা মাইকেল মধুসূদন দত্তের কোন প্রহসনে পাওয়া যায়, সেটা হচ্ছে একেই কি বলে সভ্যতা এই প্রশ্নের চরিত্র, বা নবকুমার কোন প্রহসনের চরিত্র যদি আসে অবশ্যই আপনারা লিখবেন যে একেই কি বলে সভ্যতা প্রহসনের চরিত্র। তারপর আমরা মুভ করছি 23 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে যে নাটক দেখে মধুসূদন দত্ত হতাশ হয়ে নিজেই নাটক রচনায় অগ্রসর হয়েছিলেন সেই নাটকটির নাম কি। তো সেই নাটকটির নাম হলো রত্নাবলী। রত্নাবলী নাটক দেখে মধুসূদন আপ্লুত অভিভূত হয়েছিলেন, সেই কারণেই তিনি নিজেই নাটক লেখাতে মনোনিবেশ করেছিলেন। তারপর আমরা মুভ করছি 24 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে অচল, ভোলানাথ ও কাঞ্চন দীনবন্ধু মিত্রের লেখা কোন প্রহসনের চরিত্র। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনগুলো, অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা মনে রাখবেন। আমি এক্সাম ওরিয়েন্টেড এবং ইউনিক এবং এক্সামে আসার যোগ্য এই কোয়েশ্চেনগুলোই নিয়ে ডিসকাস করছি, যাতে করে আপনারা আপনাদের এই এক্সামটা ক্র্যাক করতে পারেন। তো মনে রাখবেন, অচল, ভোলানাথ ও কাঞ্চন দীনবন্ধু মিত্রের লেখা কোন প্রহসনের চরিত্র, সেটা হচ্ছে শতবার একাদশী প্রহসনের চরিত্র। তারপর আমরা মুভ করছি 25 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে দীনবন্ধু মিত্রের লেখা বাল্য শিক্ষকের নাম কি। তো সরি, একটু কারেকশন করে নেবেন আপনারা। দীনবন্ধু মিত্রের বাল্য শিক্ষকের নাম কি হবে, কোয়েশ্চেনটা হবে দীনবন্ধু মিত্রের বাল্য, এখানে বাল্য হবে। ঠিক আছে, বাল্য শিক্ষকের নাম কি। তো এখানে সঠিক আনসারটা হবে CH
ম্যানুয়াল, CH ম্যানুয়াল হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। তারপর আমরা মুভ করছি 26 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে সবার আমি ছাত্র কবিতাটি কার লেখা। তো মনে রাখবেন সবার আমি ছাত্র যে কবিতাটা, সেই কবিতাটা লিখেছিলেন সুনির্মল বসুর লেখা এই কবিতা। এটাও একটা প্রমিনেন্ট কবিতা সুনির্মল বসুর। তারপর আমরা মুভ করছি 27 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ভুবন সুম উপন্যাসটি কার লেখা। এটা কিন্তু বিগত হয়তো বা এটা বিগত বছরে আমার যতদূর সম্ভব মনে পড়ছে যে এটা বিগত বছরে একবার এসে গিয়েছিল টেটের ক্ষেত্রে। তো একটু মনে রাখার চেষ্টা করবেন, বাই চান্স যদি এটা চলে আসে অবশ্যই চুজ করবেন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা। ভুবন সুম উপন্যাসটি কার লেখা, অবশ্যই সঠিক আনসার হবে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা হচ্ছে ভুবন সুম। এবার আমরা মুভ করছি 28 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে মানব সভ্যতার উদ্ভব ও বিকাশের ইতিহাস নিয়ে লেখা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের একটি উপন্যাস হলো। তো মানব সভ্যতার উদ্ভব ও বিকাশের ইতিহাস নিয়ে লেখা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের একটি উপন্যাসের নাম হচ্ছে স্থাবর। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 29 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কোন গল্পে খুনের নিষ্ঠুর এক বাস্তব ঘটনা উঠে আসে। তো খুনের নিষ্ঠুর এক বাস্তব ঘটনা কোথায় করে উঠে, সেটা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হলুদ পোড়া গল্পের মধ্যে আমরা খুনের নিষ্ঠুর এক বাস্তব ঘটনা দেখতে পাই। তারপর আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা আত্মহত্যার অধিকার গল্পটি প্রকাশিত হয়েছে যে পত্রিকায়। এটাও কিন্তু একটা প্রমিনেন্ট একটা গল্প, তো মনে রাখবেন। তো সেটা কিন্তু সেই গল্পটা যেখানে প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষ পত্রিকায় সেটা প্রকাশিত হয়েছিল। তো এই ছিল বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বাছাই করা এবং এক্সাম ওরিয়েন্টেড ইউনিক 30 কোয়েশ্চেন্স। আশা করছি এই কোয়েশ্চেন্সগুলো আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থভাবে আপনাদের এক্সাম প্রিপারেশনকেও চালিয়ে নিয়ে যান এই কামনাই করছি। ধন্যবাদ সবাইকে।